আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, গত 24 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের থেকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে 2022 সালের মাধ্যমিক পরীক্ষাতেও সম্পূর্ণ সিলেবাসের ওপর কিন্তু পরীক্ষা হবে না, রিডিউসড সিলেবাসের ওপরই পরীক্ষা হবে। এবং আজকে সেই নিয়েই একটা আপডেট। দেখো, এটা 24 তারিখের নোটিফিকেশান। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই নোটিফিকেশানটা করেছেন। এই নোটিফিকেশানটাতে বলা রয়েছে যে মাধ্যমিক পরীক্ষা 2022-এ সিলেবাস কীরকম হবে তার উপর 30 থেকে 35% রিডাকশান হয়েছে। এবং এই নোটিশের মাধ্যমেই সিলেবাসটাও যেরকম বলে দেওয়া হয়েছে সেরকম চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা একবার ডিটেলসটা দেখে নিই। এখানে দেখো যে তোমাদের সিলেবাসের দুটি মাত্র অধ্যায় মাধ্যমিকের 2022-এর সিলেবাসে রাখা হয়েছে। তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায়টি অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোল থেকে ইন্ডিয়া, ইন্ট্রোডাকশন ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট, অর্থাৎ ভারতবর্ষ, তার ভূমিকা এবং প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ। এবং এই ইন্ডিয়া পোর্শন থেকে ম্যাপ পয়েন্টিংও 10 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে মূলত প্রাকৃতিক ভূগোল থেকে একটি এবং অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল থেকে একটি চ্যাপ্টার তোমাদের মাধ্যমিক 2022-এর সিলেবাসে রাখা হয়েছে। তো আমরা যদি ডিটেল সিলেবাসটা একবার দেখে নিই, তার আগে আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্যাটার্নটা একবার দেখে নিই। দেখো, 2022 সালের প্রশ্নের কাঠামো ও তার নম্বর বিভাজন পরিষ্কার বলে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 1 থেকে 5টা এমসিকিউ হবে এবং চ্যাপ্টার 5 অর্থাৎ ইন্ডিয়া চ্যাপ্টার থেকে 9টি এমসিকিউ হবে, মোট 14টি। চ্যাপ্টার 1 থেকে ভেরি শর্ট কোয়েশ্চেন থাকবে 7টি। বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন হয় তোমরা জানো, শুদ্ধ অশুদ্ধ, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং ম্যাচিং, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও। তো এইরকম প্রশ্ন সব মিলিয়ে 22টা থাকে। তার মধ্যে 1 নম্বর চ্যাপ্টার থেকে 7টা হবে আর 5 নম্বর চ্যাপ্টার থেকে 19টা হবে, অর্থাৎ মোট 26টা প্রশ্ন থাকবে, 4টে অর থাকে। এছাড়াও দেখো, 2 নম্বরের প্রশ্ন যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, মূলত সংজ্ঞামূলক প্রশ্ন আসে বা খুব ছোট্ট করে এক্সপ্লেনেশন করতে হয় কখনো কখনো, সেরকম প্রশ্ন হবে 2 নম্বরের প্রথম চ্যাপ্টার থেকে 2টো এবং পঞ্চম অর্থাৎ ভারতবর্ষ চ্যাপ্টার থেকে 4টে, অর্থাৎ মোট 6টি প্রশ্ন, 6 দুগুণে 12। এরপর 3 নম্বরের প্রশ্ন যেটা মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, অ্যানালিটিক্যাল টাইপসের, সেখানে চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন হবে 2টো অর্থাৎ 6 নম্বর, আর চ্যাপ্টার 5 থেকে প্রশ্ন হবে 2টো 6 নম্বর, এটাও মোট 12 নম্বরের এই অংশ। আর সবথেকে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ অংশ, 5 নম্বরের একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক উত্তর লিখতে হয়, একটু ডেসক্রিপটিভ লিখতে হয়। সেই জায়গাটাতে চ্যাপ্টার 1 থেকেও 2টো আসবে, অর্থাৎ 5 নম্বর করে 2টো প্রশ্ন। এর অর থাকবে অবশ্যই, 4টে প্রশ্ন জেনারেলি দেওয়া হয়, তার মধ্যে থেকে 2টো লিখতে হয়। তো এখানেও 10 নম্বর, আর ভারতবর্ষ আঞ্চলিক অংশ থেকেও 2টো প্রশ্ন আসবে 5 নম্বরের, এখানেও 4টে দেওয়া হবে, যে কোনো 2টো লিখতে হবে, 10 নম্বর। তাহলে এই হচ্ছে তোমাদের মূলত প্রশ্ন। সেখানে এমসিকিউ 14টা, ভেরি শর্ট কোয়েশ্চেন টাইপ প্রশ্ন 22টা, অর্থাৎ মোট 36 নম্বরের 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নের সংখ্যা 6, 3 নম্বরের প্রশ্নের সংখ্যা 4 এবং 5 নম্বরের প্রশ্নের সংখ্যাও 4। এবং এছাড়া চ্যাপ্টার 5 অর্থাৎ ইন্ডিয়া চ্যাপ্টার থেকে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং আসবে। এইভাবে মোট 90 নম্বরের প্রশ্নটা কিন্তু তোমাদের সেট হবে। এইবার আমরা যদি আমাদের সিলেবাসটা একটু ডিটেলসে দেখে নিই, তাহলে দেখব আমাদের সিলেবাসের এই যে প্রথম অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখানে মূলত প্রথমে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার আছে। এছাড়া এই অংশে 3টে আলাদা আলাদা প্রাকৃতিক শক্তি যারা আমাদের ভূপৃষ্ঠের উপর মূলত কাজ করে, সেই 3টে শক্তি হলো নদী, হিমবাহ এবং বায়ু, তাদের দ্বারা বিভিন্ন রকমের সৃষ্ট ভূমিরূপ, তাদের কাজ, তাদের কাজের প্রকৃতি, তারা কী ধরনের কাজ করে, তাদের কাজের ফলে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, এইগুলোই মূলত আলোচনা করা হয়েছে। কিন্তু এই নদী অংশে তোমরা জানো মাধ্যমিকের সিলেবাসে একটা ছোট্ট নতুন অংশ অ্যাড হয়েছে অনেক দিন, মানে এই সিলেবাসটা তৈরি হওয়ার সময় থেকেই, সেটা হচ্ছে আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনার যে বদ্বীপ অংশ অর্থাৎ আমাদের সুন্দরবন অঞ্চল, সেই অঞ্চলের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এবং তার রিলেটেড যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কী, এই অংশটা একটু ছোট্ট করে আমাদের অংশটা পড়তে হবে। এছাড়া নদীর কাজ, নেক্সট হচ্ছে হিমবাহের কাজ, হিমবাহের বিভিন্ন ধরনের কাজ এবং তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ, বায়ুর কাজ বিভিন্ন ধরনের এবং তাদের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ,
আর এই বায়ুর কাজের সঙ্গেই শেষের দিকে একটু ছোট্ট অংশ আছে, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই অংশটা মূলত আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 1। এরপর আমরা আঞ্চলিক ভূগোলে চলে আসছি চ্যাপ্টার 5, যেটা সিলেবাসে রয়েছে ইন্ডিয়া। তার থেকে প্রথম দিকে একটা ইন্ট্রোডাক্টরি অংশ রয়েছে, যেখানে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান, বিস্তৃতি, সীমা, রাজ্যগুলির পুনর্বিন্যাস এবং ভারতের বর্তমান রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ। এটা ছোট কোয়েশ্চেন হয় মূলত এই অঞ্চল থেকে, এই অংশ থেকে 1 নম্বর, 2 নম্বর, খুব বেশি হলে 3 নম্বরের প্রশ্ন হতে পারে একটা। এখান থেকে মূলত যে 3 নম্বরের প্রশ্নটা হয় সেটা ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি কী কী, এরকম একটা প্রশ্ন হতে পারে। এরপর আমরা চলে আসছি ভারতের প্রাকৃতিক পরিবেশ। তার মধ্যে আছে ভারতের ভূপ্রকৃতি। তোমরা নিশ্চয়ই দেখেছো সিলেবাসটা বা বইটা খুলে, যে ভারতের ভূপ্রকৃতি অংশে আমরা মূলত ভারতবর্ষের বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক অংশগুলো সম্পর্কে আলোচনা করি। এছাড়া রয়েছে ভারতের জলসম্পদ, যেখানে আমরা ভারতের বিভিন্ন নদ নদী, হ্রদ, বিভিন্ন ধরনের নদী উপত্যকা পরিকল্পনা, তার মধ্যে স্পেশাল এমফাসিস দেওয়া হয় ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের ওপর। এই অংশটা আমাদের পড়তে হবে। এছাড়া ভারতের জলবায়ু, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ মৌসুমি বায়ু এবং ভারতের ঋতু বৈচিত্র্য ইত্যাদিগুলো, বা আমাদের ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব, এইগুলো আমরা পড়ব। এরপর আমরা ভারতের মৃত্তিকা, বিভিন্ন ধরনের মৃত্তিকার অর্থাৎ ভারতবর্ষের মৃত্তিকার একটা শ্রেণীবিভাগ, কী কী মৃত্তিকা হয়, তাদের বৈশিষ্ট্য, কোথায় কোথায় এইরকম মৃত্তিকা আমরা দেখতে পাই। এছাড়াও মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোশন সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব, কীভাবে মৃত্তিকা ক্ষয় হয়, মৃত্তিকা ক্ষয়ের কারণ কী, মৃত্তিকা ক্ষয়ের ফলে আমাদের কী প্রভাব পড়ছে, মূলত ক্ষতিকর প্রভাবই পড়ে। এছাড়া মৃত্তিকা ক্ষয়কে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারবো বা মৃত্তিকা কীভাবে সংরক্ষণ করতে পারবো, সয়েল কনজারভেশন আমরা কীভাবে করব। এরপর আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা আবার ভারতের বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ, তাদের বৈশিষ্ট্য, তারা কোথায় আছে। এছাড়াও এখানে আমরা অরণ্য সংরক্ষণ, ফরেস্ট কনজারভেশন নিয়ে আলোচনা করব, কী পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা যেতে পারে, অরণ্য হ্রাস বর্তমানে ভারতবর্ষে কেন র্যাপিডলি অর্থাৎ খুব দ্রুত গতিতে হচ্ছে, এবং এই অরণ্য সংরক্ষণের সঙ্গেই অ্যাসোসিয়েটেড একটা টপিক, ছোট্ট বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সামাজিক বনসৃজন, সোশ্যাল ফরেস্ট্রি, এবং কৃষি বনসৃজন বা অ্যাগ্রো ফরেস্ট্রি। এই দুটো কীভাবে আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের সোসাইটিতে, তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। নেক্সট আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশে চলে আসবো। সেখানে মূলত আমরা আলোচনা করব প্রথম পর্যায়ে ভারতের কৃষি, ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য, ভারতের যে কৃষি ফসলগুলো হয় তার শ্রেণীবিভাগ, ঋতু অনুযায়ী ভারতবর্ষের আমরা কৃষিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি, তাদের উদাহরণ কী কী, এবং ভারতীয় কৃষির নানান ধরনের যে ফসলগুলো রয়েছে অর্থাৎ ধান, গম, মিলেট, ইক্ষু, কার্পাস, চা এবং কফি, মূলত এই 7টা ফসল নিয়ে আলোচনা করব। কী ধরনের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশে এই 7 ধরনের ফসল উৎপাদন হয়, ভারতবর্ষে কোন অঞ্চলে কোন ফসলটি বেশি উৎপাদন হয়, নির্দিষ্ট একটি ফসল ধরে প্রশ্ন হয় অনেক সময় যে এই ফসলটি কোন রাজ্যে সব থেকে বেশি উৎপাদন হয়। এই মোটামুটি এই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং সবশেষে ভারতীয় কৃষির সমস্যা, ভারতীয় কৃষির সমাধান, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবো, এবং একটা স্পেশাল রিজিয়ন, ভারতের সবথেকে কৃষি উন্নত অঞ্চল, যেখানে গ্রিন রেভলিউশন প্রথম হয়েছিল অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা অঞ্চলটি, এই অঞ্চলের যে কৃষি উন্নতি হয়েছে র্যাপিডলি, তার কারণ কি সেটা আমরা আলোচনা করব। এরপর আমরা চলে আসবো ভারতের শিল্প, ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। সেখানে আমরা মূলত শিল্প স্থাপনের কারণগুলো কী কী, কোন কোন কারণগুলোর ফলে কোনো একটা অঞ্চলে শিল্প স্থাপিত হয় সেগুলো আলোচনা করব। ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে তার শ্রেণীবিভাগ করব, এবং বিভিন্ন ধরনের যে শিল্প রয়েছে, যেমন আমাদের সিলেবাসে যেগুলি রয়েছে, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, অটোমোবাইল শিল্প অর্থাৎ গাড়ি তৈরি তোমরা জানো, এবং আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প। এই ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিগুলো কোথায় গড়ে উঠেছে, কেন ওই অঞ্চলে দ্রুত উন্নতি লাভ করেছে, বা ওই অঞ্চলের এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর কিছু সমস্যা আছে কিনা, এই ব্যাপারগুলো আমরা মূলত এই ভারতের শিল্প অংশে আলোচনা করব। এরপর আমরা চতুর্থ অংশে চলে আসবো প্রায় অর্থনৈতিক পরিবেশে। সেখানে আমরা মূলত ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ধরনের পরিবহন মাধ্যম, স্থলপথের রেলপথ, সড়কপথ প্রভৃতি, এছাড়া জলপথ এবং বিমানপথ, রজ্জুপথ প্রভৃতি আলোচনা করব। ভারতবর্ষের বিভিন্ন ধরনের সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলো সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ধরনের যে সড়ক ব্যবস্থাগুলো, আমাদের জাতীয় সড়ক, সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর প্রভৃতি আলোচনা করব। আর এই অংশের সবথেকে শেষে আমরা বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ মডার্ন কমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট, ইমেল, মোবাইল ফোনস প্রভৃতি নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের ডিটেল সিলেবাস।
তাহলে তোমরা বুঝলে যে আমাদের সিলেবাসটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে। আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়তে হচ্ছে না, বাড়িমণ্ডল চ্যাপ্টার পড়তে হচ্ছে না, বর্জ্য ব্যবস্থাপনা পড়তে হচ্ছে না, এবং আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সব থেকে শেষের যে অধ্যায়টা, অর্থাৎ ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমন্বিত যে মানচিত্র, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, স্যাটেলাইট ইমেজ, এই চ্যাপ্টারটিও কিন্তু পড়তে হচ্ছে না। আমাদের সিলেবাসটা খুবই কনসেন্ট্রেটেড দুটো চ্যাপ্টারের ওপর, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5। এই দুটো চ্যাপ্টারকে খুব মনোযোগ দিয়ে তোমাদের এরপর থেকে পড়তে হবে। বাকি সিলেবাসটা আপাতত তোমরা ভুলে যাও, শুধুমাত্র এই দুটো চ্যাপ্টারের ওপর টোটাল কনসেন্ট্রেশন রাখো এবং এই দুটো চ্যাপ্টারকে খুঁটিয়ে টেক্সট বই থেকে পড়ো। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারগুলো থেকেই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং তার প্রশ্ন উত্তর নিয়ে নতুন নতুন ক্লাস তোমাদের সামনে হাজির